প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম, জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। ভোটের মুখে তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত ভাঙড়। বোরখা পরলে 2.6 লক্ষ টাকা জরিমানা, ইতালিতে আইন আনছে মেলোনি সরকার। গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তপ্ত ইসলামাবাদ, মার্কিন দূতাবাস ঘেরাও, পাকিস্তানের চরম অরাজকতা। জেলে থাকা বন্দীরাও এবার ভোট দেবে, সুপ্রিম কোর্টের নোটিশ কেন্দ্র ও ইসিআইকে। সাত সকালে সুজিতের দুয়ারে ইডি, দমকল মন্ত্রী বলছেন ভোট এলেই ওরা আসে। ঘূর্ণাবর্তের দাপটে ভাসছে বাংলা, কবে কমবে বৃষ্টি? আবহাওয়া অফিস জানালো নতুন খবর। আসছি বিস্তারিত খবরে। ভোটের মুখে তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত ভাঙড়। ভোটের মুখে তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত ভাঙড়। অভিযোগের তীর আইএসএফ এর বিরুদ্ধে। ঘটনায় এক আইএসএফ কর্মীকে আটক করেছে পুলিশ। রাতের অন্ধকারে ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকায় চণ্ডীহাট গ্রামে রাজ্যের শাসক দল তথা তৃণমূলের কংগ্রেসের পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে সরব স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে গ্রাম। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এক আইএসএফ কর্মীকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের বিরুদ্ধেই সুর চড়িয়েছে ভাঙড়ের আইএসএফ নেতা রাইনুর হক। এই ঘটনার প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা। নতুন করে ভাঙড় এলাকার রাজনৈতিক উত্তেজনায় তপ্ত হতে চলেছে। আইএসএফ এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে চণ্ডীহাটে তাদের শক্ত ঘাঁটি, তাই রাতের অন্ধকারে সেখানে শাসক দলের দুষ্কৃতীরা তৃণমূলের পতাকা পুড়িয়েছে। পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। আইএসএফ এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আগামী বছর বিধানসভা নির্বাচন, তার আগে আইএসএফ কর্মীদের মিথ্যে মামলায় চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। ভাঙড়ে বরাবরই শাসক দলের সঙ্গে আইএসএফ এর সংঘর্ষ হয়ে থাকে। মাঝে বেশ কিছুদিন সেখানে স্বাভাবিক পরিস্থিতি থাকার পর আবার নতুন করে চণ্ডীহাট গ্রামে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কলকাতা পুলিশ অবশ্য ওই এলাকায় যাতে নতুন করে অশান্ত পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য বিশাল সংখ্যক পুলিশ পিকেটিং বসিয়েছে। শুরু হয়েছে নজরদারি। প্রকাশ্য স্থানে বোরখা কিংবা হিজাব পরা বন্ধ করতে আইন আনছে ইতালির জর্জিয়া মেলোনি সরকার। ইতালির শাসক দল ব্রাদার্স অফ ইতালির তরফে সংসদে এই সংক্রান্ত বিল পেশ করা হয়েছে। জর্জিয়া সরকারের দাবি, দেশে ইসলামী ও সাংস্কৃতিক বিচ্ছিন্নতা রুখতে এই পদক্ষেপ। এই আইন অমান্য করলে 300 থেকে 3000 ইউরো পর্যন্ত জরিমানা করা হবে। ভারতীয় মুদ্রায় যা 26,000 থেকে 2.6 লক্ষ টাকা। জানা গিয়েছে গত 8ই অক্টোবর ইতালি সংসদে পেশ করা হয় এই বিল, যেখানে বলা হয়েছে স্কুল, বিশ্ববিদ্যালয়, দোকানপাট, অফিস সহ অন্যান্য সার্বজনিক জায়গায় পুরোপুরি শরীর ঢাকা পোশাক পরা যাবে না। বিলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই সব প্রকাশ্য স্থানে বোরখা কিংবা হিজাব পরা যাবে না। সংসদে বিলটি পেশ করেছেন মেলোনির দলের 3 জন সাংসদ। বিলের উদ্দেশ্য দেশে ধর্মীয় বিচ্ছিন্নতাবাদ ও ধর্মের দ্বারা ঘৃণা ছড়ানো বন্ধ করা। মেলোনি সরকারের দাবি, এই পদক্ষেপ ইতালিতে সামাজিক সম্প্রীতি বাড়াবে এবং সাংস্কৃতিক বিচ্ছিন্নতাবাদকে গোড়া থেকে নির্মূল করবে। উল্লেখ্য, 1975 সাল থেকে ইতালিতে আইন রয়েছে প্রকাশ্য স্থানে মুখ ঢাকা পোশাক পরা যাবে না, যদিও সেই আইনে বোরখা ও হিজাবের কথা উল্লেখ ছিল না। মেলোনির দল ব্রাদার্স অফ ইতালির শরিক লীগ পার্টি চলতি বছরের মুখ ঢাকা পোশাক বদলে বোরখা ও হিজাব জাতীয় পোশাকের উপর নিষেধাজ্ঞা জারির দাবি তোলে। সেই দাবিকে মান্যতা দিতে এবার তৎপর হলো মেলোনির দল। মেলোনি সরকারের এক মন্ত্রী বলেন, এই বিলটি ফ্রান্সের দ্বারা অনুপ্রাণিত। 2011 সালে সেখানে বোরখার উপর নিষেধাজ্ঞা আরোপ হয়েছিল। এখানেও সেই আইন লাগু করতে তৎপর আমরা। জানা যাচ্ছে মেলোনির জোট সরকার বর্তমানে ইতালির সংখ্যাগরিষ্ঠ দল, তাই বিলটি পাশ হতে খুব একটা সমস্যা হবে না বলে মনে করা হচ্ছে। তবে এই বিলকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে ইতালিতে। ডানপন্থী সমর্থকরা বিলকে সমর্থন করলেও মুসলিম সংগঠনগুলি এটিকে ইসলাম বিরোধী বলে উল্লেখ করেছে। ইতালির মুসলিম সংগঠনের তরফে জানানো হয়েছে এই বিল নারী স্বাধীনতার উপর আক্রমণ এবং ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন। যদিও সেই সবকে গুরুত্ব দিতে নারাজ ডানপন্থীরা। তাদের দাবি, ইতালিতে মাত্র 5 লক্ষ মুসলিম জনসংখ্যা। তাদের জন্য দেশের সাংস্কৃতিক বিচ্ছিন্নতা ও ইসলামী বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। এই অবস্থায় ইতালির সংস্কৃতি রক্ষা ও সামাজিক বিভাজন ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তপ্ত ইসলামাবাদ, মার্কিন দূতাবাস ঘেরাও, পাকিস্তানের চরম অরাজকতা।
ফের চরম বিশৃঙ্খল পরিস্থিতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। পাক নিরাপত্তা বাহিনীর তরফে রাজধানীমুখী প্রধান সড়কগুলিতে শিপিং কন্টেইনার দিয়ে ব্যারিকেড তৈরি করেছে এবং মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে, যাতে বিদ্রোহের আগুন দেশের অভ্যন্তরে ছড়িয়ে পড়তে না পারে। বৃহস্পতিবার তেহরিকি লাবাইক পাকিস্তান নামক চরম ডানপন্থী গোষ্ঠীর লক্ষ লক্ষ সদস্য গাজায় গণহত্যার প্রতিবাদে ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ কর্মীরা লাহোরে সেই মিছিল আটকে দিলে টিএলপি কর্মীদের সঙ্গে তাদের হিংসাত্মক সংঘর্ষ হয়। এই সংঘর্ষে বহু মানুষ আহত হন এবং দুজন প্রতিবাদকারী নিহত হন বলে জানা গিয়েছে। ইসলামাবাদের উপকণ্ঠে আমেরিকান দূতাবাসের দিকে লক্ষাধিক বিক্ষোভকারী অবস্থান করায় এবং টিএলপি তাদের ফাইনাল কল মার্চের ঘোষণা করায় শহরে বড় ধরনের ধরপাকড়ের পর উত্তেজনা বেড়েছে। এর প্রেক্ষিতে ইসলামাবাদের রেড জোনকে দুর্গের রূপ দেওয়া হয়েছে এবং নিরাপত্তার কারণে একাধিক হোটেল খালি করে দেওয়া হয়েছে। হিংসাত্মক সংঘর্ষের জেরে ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। লাহোরে এই সংঘর্ষ চলার সময় টিএলপি দাবি করে যে তাদের অন্তত 2 জন সদস্য নিহত হয়েছেন, তবে করাচি ভিত্তিক সংবাদপত্র ডন এর সূত্র অনুযায়ী পুলিশের মতে শুধুমাত্র একজনের মৃত্যু হয়েছে। পাকিস্তানে বিক্ষোভের জেরে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা পরামর্শ জারি করেছে ইসলামাবাদ দূতাবাস। মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস ইসলামাবাদ, লাহোর, করাচি এবং পেশোয়ারের আমেরিকান কনসুলেটগুলির সঙ্গে একত্রে তাদের নাগরিকদের জন্য একটি নিরাপত্তা পরামর্শ জারি করেছে। পাকিস্তানে চলমান বিক্ষোভের কারণে নাগরিকদের বড় জামায়াত এড়িয়ে চলতে এবং নিজেদের পারিপার্শ্বিকতা সম্পর্কে অবগত করতে সতর্ক করা হয়েছে। জেলে থাকা বন্দীরাও এবার ভোট দেবে, সুপ্রিম কোর্টের নোটিশ কেন্দ্র ও ইসিআইকে। বিচারাধীন বন্দীদের ভোটাধিকার চেয়ে দায়ের করা একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে শুক্রবার সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং ভারতের নির্বাচন কমিশনকে নোটিশ জারি করেছে। ভারতের প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতিকে বিনোদ চন্দ্রের একটি বেঞ্চ কেন্দ্র এবং ইসিআই এর কাছে জবাব চেয়েছে। আবেদনকারী সুনিতা শর্মা আইনজীবী প্রশান্ত ভূষণের মাধ্যমে এই জনস্বার্থ মামলাটি দায়ের করেন। প্রশান্ত ভূষণ বলেন, এই মামলাটি প্রায় 5 লক্ষ বিচারাধীন বন্দীর ভোটাধিকার সংক্রান্ত। আবেদনে স্থানীয় বাসিন্দাদের জন্য জেলে পোলিং স্টেশন স্থাপন এবং নিজেদের নির্বাচনী এলাকা বা রাজ্যের বাইরে থাকা বন্দীদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করার নির্দেশিকা জারির আর্জি জানানো হয়েছে। দুর্নীতি এবং নির্বাচন সংক্রান্ত অপরাধে অভিযুক্ত বন্দীদের বাদ দিয়ে বিচারাধীন বন্দীদের জন্য ভোটাধিকার চাওয়া হয়েছে। সাত সকালে সুজিতের দুয়ারে ইডি, দমকল মন্ত্রী বলছেন ভোট এলেই ওরা আসে। ইডি হানা নিয়ে কেন্দ্রকে একহাত নিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। বললেন, প্রত্যেকবার ভোট এলেই এই ধরনের তল্লাশি হয়, কিন্তু কিছুই কোনোদিন পায়নি। এরপরে সুজিত বলেন, এসব করে লাভ নেই, মানুষ আমার সার্টিফিকেট। পুরনিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছে ইডি। অয়নশীল সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে ধীরে ধীরে রহস্য শিকড়ের কাছাকাছি পৌঁছচ্ছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, শুক্রবার সকালে ফের পুরনিয়োগ ও দুর্নীতি মামলায় তদন্তে কলকাতার একাধিক জায়গায় হানা দেন ইডির অফিসাররা। যান মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিস ও রেস্তোরাঁয়। তবে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ সুজিত। তাঁর কথায়, প্রত্যেকবার ভোটের আগেই ওরা এটা করে, বাড়ি, অফিস সব জায়গায় যায়। আগেও রেড করে কিছু পায়নি, ভোটের আগে চাপ তৈরি করতে এসব করে। এদিন সুজিত বসু আরো বলেন, ওরা নিতাইয়ের বাড়িতেও গিয়েছে, রাজনৈতিকভাবে আক্রমণ করা হচ্ছে। দমকল মন্ত্রীর সাফ কথা, তিনি দুর্নীতি করেননি, অভিযোগ তো অনেকেই করেন, কিন্তু প্রমাণ তো করতে হবে। মানুষ সবটা জানে, মানুষই তাঁর সার্টিফিকেট। ঘূর্ণাবর্তের দাপুটে ভাসছে বাংলা, কবে কমবে বৃষ্টি? আবহাওয়া অফিস জানালো নতুন খবর। দক্ষিণবঙ্গে যেন বৃষ্টি থামার নামই নিচ্ছে না। একের পর এক ঘূর্ণাবর্তে জোড়া আঘাতে টানা কয়েকদিন ধরে চলছে বৃষ্টির দাপট। তবে এবার একটু আশার খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে, আগামী 3 দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার বিদায় শুরু হতে পারে, অর্থাৎ রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। এই মুহূর্তে দুটি সক্রিয় ঘূর্ণাবর্ত ঘিরে রয়েছে রাজ্যকে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ বাংলাদেশের উপর, আরেকটি অবস্থান করছে উত্তর ওড়িশার আকাশে। এই দুটি ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে। তবে রবিবার থেকে বৃষ্টি ধীরে ধীরে কমে যাবে। এখনই উত্তরবঙ্গে কোনো বড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। আজ শুক্রবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে, হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 13.5 ডিগ্রি সেলসিয়াস।